মহিলাদের আসলেই ঘিলু কম মাথার। বেকুবের মতো যে ওকে বারবার লেংড়ি বলছো, একবারও কি নিজের দিকে তাকাচ্ছ? তুমি জানো গ্রামগঞ্জে মহিলারা সন্তান জন্মে অক্ষম মেয়েদের কি ডাকে? একটু আগে ওকে সরাসরি লেংড়ি ডাকলে তুমি। যদি সে তখন তোমাকে ওইসব বলে তখন কি করবে? তাই বলছি নিজের ইজ্জত নিজে রাখতে শিখতে হবে। মহিলারা নিজেরাই নিজেদের শত্রু, আর যত ছোট লোকই স্বভাব ভেতরে পুষে রাখে। তোমরা কিভাবে পারো অন্যদের এসব দুর্বল দিক চর্চা করতে? তুমি বরং ওর পায়ের সমস্যা পাত্তা না দিলে বড় মনের পরিচয় হতো। আমি বিয়ে করে ধরলাম অন্যায় করেছি। তুমি বলতে পারো আমি অক্ষম হলে তুমি আরেকটা বিয়ে করলে কেমন লাগতো? এসব তর্ক করে লাভ আছে? যা হওয়ার হয়ে গেছে। বিয়েতে তোমারও মৌন সম্মতি ছিল। তোমার সন্তান জন্ম দিতে অক্ষম, তাতে আমার কোনো সমস্যা নেই। তোমাকে ছেড়েও দেইনি, ভালোবাসা আর গুরুত্বেরও কমতি রাখিনি। শুধু একটা অন্যায় করেছি, আমার সন্তান লাগবে, আমার অসুস্থ বাবার স্বপ্ন পূরণ করা লাগবে। এখন এই অপরাধে আমাকে ছেড়ে গেলেও যেতে পারো তুমি। আমার কথা আবার ক্লিয়ার বোঝার চেষ্টা করো। যদি আমি অক্ষম হতাম, যদি সমাজও তোমার দুটা বিয়ে করার মতো হতো, তুমি আরেকটা বিয়ে করে নিতে। আমার সেটা ভালো না লাগলে ডিভোর্স নিতাম, না হয় সুন্দরভাবে সংসার করতাম। আমি তোমাকে সব দিক ক্লিয়ার করে দিলাম। যা হওয়ার হয়ে গেছে। এখন কিভাবে আমরা সবাই ভালো থাকবো সেটা ভাবতে হবে। তুমি আর মা যা শুরু করেছো, এরকম সংসারে অশান্তি আসবে। আমি চাই তুমি সুন্দরভাবে থাকো। তোমার প্রতি আমার ভালোবাসা, সম্মান সব কিছু আগের মতোই থাকবে। আর না হয় ডিভোর্স নিতে পারো। এর দুটা বাদ দিয়ে ছোট লোকের মতো আচরণ করে অশান্তির সৃষ্টি করো না। আর এটা মনে রেখো, নিজের সম্মান নিজেকেই রাখতে হয়। ঘিলু কম তো প্রথমেই তার দুর্বলতায় আঘাত করেছো, দুদিন পর সেও করবে। রাফিয়া লজ্জায় অপমানে চেয়ার ছেড়ে উঠে ছুটে চলে গেল রুমের দিকে। মাহিন তাড়াতাড়ি হাত ধুয়ে পিছু পিছু গেল। রাফিয়া দাঁড়াও। সে ডাকে সাড়া না দিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কান্নায় কেঁপে কেঁপে ওঠে। মাহিন কাঁধে হাত রেখে বলল, কাদার কি হলো? আসো তো, দুজন গল্প করতে করতে নাস্তা করব। রাফিয়া কোনো সাড়া দিল না। সে টেনে এনে পাজা কোলা করে কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার বউটার? রাফিয়া বুকে মুখ গুজে বলল, তুমি এভাবে আমাকে বলতে পারলে? মাহিন মুচকি হেসে বলল, আরে বোকা নাকি? আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, তোমাকে বোঝানোর জন্য বলেছি। তুমি হয়তো আমার মতো ভাবতে পারোনি, তাই ভাবিয়ে দিলাম। আমি মাস্টার মানুষ, বুঝোই তো। মানুষকে শিক্ষা দিয়ে আমার কাজ। তাছাড়া বিয়ে যেহেতু করেই ফেলেছি, ওর অধিকার তো আমার ঠিকঠাক দিতে হবে, তাই না? তো দাও গিয়ে, এর জন্য তো পাগল হয়ে আছো। আমি চলে যাব, তাতেই তোমার সব সমস্যা শেষ। বোকার মতো কথা বলবে না তো। দুজনকে আমার লাগবে। লিপি আমার প্রয়োজন হলে তুমি হচ্ছ প্রিয়জন, কিন্তু সে প্রয়োজন হলেও তার অধিকার আমি ঠিকঠাক না দিলে অপরাধী হব না বলো? তুমি আমাকে ভালোবাসলে অপরাধী করবে কেন আমায়? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। মাহিন তাকে কোল থেকে নামিয়ে দুই কাঁধে হাত রেখে বলল, তাহলে আমাকে অপরাধী হতে দিও না, আমার অধিকার আদায় করতে দাও। দেখো বাসরাত গেছে, ওর কাছে যাইনি, এখনো শান্তি মতো দুটা কথা বলতে পারছি না। কথাগুলো সহ্য করতে পারে না রাফিয়া, গা গুলিয়ে ওঠে। সে পুনরায় বিছানায় উপর হয়ে পড়ে হাওমাও করে কাঁদে। আমাকে কি বিপদে ফেললেন আল্লাহ! আমি নিজে কিভাবে স্বামীর ভাগ দেব? সে কিভাবে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য আমার অনুমতি চায়? আমি আর কত সহ্য করব আল্লাহ? মাহিন পুনরায় ওর কাঁধে হাত রেখে বলল, এমন করো না প্লিজ, তুমি সহজভাবে নাও ব্যাপারটা। ওর কাছ থেকে সন্তান পেতে হলেও তো আমাদের মিলতে হবে। রাফিয়ার কান্নার তোর আরও বাড়ে। এক একটা কথা শুনে তার যেন মরে যেতে ইচ্ছা করছে। এই মানুষটা তার কত আপন, কতটা মনপ্রাণ উজাড় করে ভালোবেসে সে নিজেই হয়তো জানে না। শুধুমাত্র সন্তান জন্ম দিতে অক্ষম, এই কারণে আরেক মেয়ের কাছে তুলে দেবে সে? কি পাপের শাস্তি এগুলো! মাহিন বিছানায় বসে আবার বলতে লাগলো, রাফিয়া প্লিজ, তুমি সব কিছু স্বাভাবিকভাবে নাও। দেখো আমরা মানুষ সভ্য সমাজের আগে কী রকম ছিলাম, আদি মানুষ কী রকম ছিল। তারা কিন্তু বিয়ে শাদী ছাড়াই যখন যার সাথে ইচ্ছা সঙ্গম করত। অন্য প্রাণীরাও এমন। আমরা ভালোবাসার মানুষকে ঠিক কবে থেকে নিজস্ব সম্পত্তি ভাবতে শুরু করেছি কে জানে। তুমি এরকমও ভাবতে পারো সব কিছু। রাফিয়া ওর খোঁড়া যুক্তি দেখে বিস্মিত হয়ে গেল। ক্রোধান্বিত চেহারায় বলল, এটা কি আদিকাল নাকি অসভ্য সমাজ?
তাহলে তুমি বলো আমরা কিসের ভেতর দিয়ে যাচ্ছি? তোমার আদর্শ কি? তুমি চেতনে বা অবচেতনে কিসের গাইডে চলছো? ধর্ম না? ধর্ম অনুযায়ী তো 4টা বিয়ে করতে পারে পুরুষ। ফালতু যুক্তি দেবে না। নিজের সুবিধা মতো ধর্ম পালন করছো, ধর্মীয় কত কিছু রেখে এইটা পালন করতে হবে কেন? তাইলে ধর্ম ছাড়া কোনটা মানবে? মানুষের স্বভাবসুলভ বিষয়, আদিকালের মানুষদের যেরকম ছিল সেটা বলো। সব কিছুই তো তোমার আবেগের বিরুদ্ধে কাজ করছে। কেন তুই মানতে পারছো না তোমার আমার পরিবারের একটা স্বপ্নের জন্য, একটা সন্তানের জন্য, বংশের বাতির জন্য লিপির সঙ্গে আমার মেলামেশা দরকার? রাফিয়া তাচ্ছিলের হাসি দেয়। তাকে কথার জালে যুক্তি দিয়ে আটকে লোকটা অনুমতি নিতে চাচ্ছে, অথচ সে জানে না যুক্তি, নিয়ম, বিধান এগুলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। নীরব চোখে মাহিন তাকে ধরে বিছানায় বসিয়ে চোখে চোখ রাখে, তারপর মুচকি হেসে বলল, সরি এসব নির্দয় যুক্তি দেওয়ার জন্য। আসলে এসব বলছি যাতে তুমি নিজেকে বোঝাতে পারো। কি করব বলো? আমিও যে বিপদে পড়েছি। দয়া করে তুমি আমাকে যেতে দাও, আর কথা দাও ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করবে, যাতে আমরা সবাই সুখে থাকতে পারি। রাফিয়া বা হাতের মুঠোয় থুতনি ঠেকিয়ে বিছানায় বসে আছে, বৃষ্টির সামনে দেয়ালে নিবদ্ধ। মাহিনের কথাগুলো শুনে সে নির্লিপ্তভাবে বলল, ঠিক আছে, কথা দিলাম ওর সঙ্গে আর খারাপ আচরণ করব না। তুমি যেভাবে ভালো থাকো, সংসার যেইভাবে সুখ শান্তি বজায় থাকবে সেভাবেই চলবো। মাহিন বা হাত ওর পিঠের দিকে নিয়ে জড়িয়ে ধরে বলল, মন থেকে বলছো তো? হ্যাঁ, তবে তুমি যদি চাও আমাকে ডিভোর্স দিতে পারো, আমি নির্দ্বিধায় চলে যাব। তোমার কোনো ক্ষতিও করতে দেব না আমার পরিবারকে। মাহিন ডান হাতের তালু দিয়ে ওর বাগাল নিজের দিকে ঠেলে চোখে চোখ রেখে বলল, এমন কথার কখনো বলবে না। আমাদের কত বছরের সংসার, কখনো ভালোবাসার কমতি ছিল না। এখন শুধু প্রয়োজনে আরেকটা বিয়ে করেছি, এর বেশি কিছু তো না, তাই না? এসব আজে বাজে চিন্তাও করো না। আর আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তবু একটা সন্তানের জন্য মানিয়ে নাও, আর আমাকে ক্ষমা করে দিও প্লিজ। রাফিয়া মুচকি হেসে গাল থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে বলতে হবে না আর। তোমার সুখের জন্য এইটুকু ত্যাগ করতে পারবো আমি। বলেছি তো ওর সঙ্গে আর খারাপ আচরণ করব না। আচ্ছা চলো, মেয়েটার সঙ্গে আমি আগে খারাপ আচরণ করেছি, মাফ চেয়ে নেব। আরে এগুলো লাগবে না। মাহিন, আমি বুঝতে পারছি তুমিও বিপদে পড়ে গেছো, বিয়েও হয়ে গেছে। এখন আমার কপালে, আমার ভাগ্যে যতগুলো পথ আছে তার মাঝে ভালো হচ্ছে ত্যাগ স্বীকার করা। আমি খারাপ আচরণ করে হিংসা বিদ্বেষ মনে পুষলে সংসারে অশান্তি হবে, আবার ডিভোর্স নিলেও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন আর কিচ্ছু করার নেই, বুকে পাথর বেঁধে বাস্তবতা মেনে নিলাম। আর তোমার কথাই ঠিক, আমি তাকে লেংড়ি বলে আমাদের সম্পর্ক প্রথমেই অন্যদিকে ঠেলে দিয়েছি। সেটা এখন কথা বলে শেষ করে নেই, নতুনভাবে শুরু হোক সব কিছু। মাহিন প্রচণ্ড খুশি হয়ে ওর মুখ আজুলা করে ধরে কপালে পবিত্র গ্রন্থের মতো চুমু খেয়ে বলল, সত্যি ভালো সিদ্ধান্ত নিয়েছো। এছাড়া এখন আর কোনো ভালো পথ খোলা ছিল না। হয়েছে, এখন চলো ওর কাছে দিয়ে আসি তোমাকে। বাক্যটি মাহিনকে কেমন অস্বস্তি দিল, তবুও সে উঠে দাঁড়ায়। রাফিয়া বিছানা থেকে নেমে চটি জুতো পায়ে জড়িয়ে ঘুরে দাঁড়াতেই মাহিনের বুকে আটকে পড়ল। কি হলো, চলো। তার আগে তোমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরি। রাফিয়া কিছু বলল না। মাহিন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাফিয়া ওর কাঁধে থুতনি ঠেকিয়ে নিচের টোট খামড়ে গলায় দলা পাকিয়ে আসা কান্না আটকে রাখে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে জলে। সে নিজেকে সামলে বলল, আরে চলো না, মেয়েটা অপেক্ষা করছে। এমনিতে ওকে গত রাতে কষ্ট দিয়ে ফেলেছি আমরা। হ্যাঁ চলো। লিপি দরজা ভিজিয়ে বালিশে মাথা রেখে নীরবে চোখে জল ফেলছে। সতীন বা শাশুড়ির অপমানের জন্য নয়, এই কান্না। তার ভয় হচ্ছে এই সংসারে টিকতে পারবে কিনা। এই যে একটু আগে নাস্তা করার কথা বলে মাহিনকে জোর করে সতীন নিয়ে গেল, তাতেই তো বোঝা যায় ওর প্রভাব। আর শাশুড়ির ব্যবহারেও বোঝা গেল তাকে গ্রহণ করেননি। যদি ওরা মিলে মাহিনকে বাধ্য করে তাকে ছাড়তে, তখন সে কি করবে, কোথায় যাবে? মায়ের মতোই কি তার কপাল? আচ্ছা যদি সেও সন্তান জন্ম দিতে না পারে তখন কি হবে? রুমে কারো উপস্থিতি টের পেয়েই লিপি তাড়াতাড়ি চোখে জল মুছে পাশ ফিরে তাকিয়ে দেখে দরজা ঠেলে মাহিন আর রাফিয়া ঢুকছে। মাহিন বিব্রত ভঙ্গিতে বলল, কি করো? না কিছু না। মাহিন রাফিয়ার দিকে তাকিয়ে বলল, আসো বিছানায় বসো। লিপিও বিছানায় উঠে বসে ভীষণ আন্তরিক গলায় বলে, বসুন আপু। রাফিয়া বিছানায় ওর এক হাত নিজের কাছে নিয়ে বলল,
আপু, দেখেছো না, এখন থেকে আমি ছোট বোনের মতো দেখব। একটু আগে তোমাকে বাজে কথা বলে কষ্ট দিয়েছি জানি, মন থেকে ছেড়ে দিও। আসলে বুঝতেই তো পারছো আমারও কষ্ট হয়, হিংসা হয়। লিপির যে কি হলো, চোখে জল চলে এলো খুশিতে। তার কেবল সংসারটাই টিকে থাকাই লক্ষ্য। খানিক আশ্রয় দরকার, যাওয়ার মতো কোনো ঠিকানা নেই। বড্ড ভয় করছিল এখানে এসে। এখন রাফিয়ার স্বাভাবিক আচরণ দেখে প্রশান্তিতে ভরে গেছে মন। সে এগিয়ে এসে জড়িয়ে ধরলো রাফিয়াকে। না আপু, আমার মনে কিছুই রাখিনি। আপনি সত্যিই আমার বড় বোন। আমাকে আপনার আশ্রয় রাখলেই হবে। আমি এর থেকে বেশি কিছুই চাই না। আপনি যা বলবেন তাই শুনবো আমি। রাফিয়া চোরা চাহনিতে মাহিনকে দেখে। মানুষটা প্রচণ্ড খুশি হয়েছে, চোখ মুখ ঝলমল করছে। ভালোবাসার মানুষগুলো ভালো আছে, দেখাতেও সুখ আছে। সে লিপির মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, তোমরা এখন থাকো, আমি যাচ্ছি। লিপির কেমন সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। তাহলে সব কিছু ঠিক হয়েই গেল। এখন এই বাড়ি, এই পরিবার, পাশে বসা পুরুষ, সব কিছু তারও। রাফিয়া চলে গেল রুম থেকে। মাহিন গিয়ে দরজা বন্ধ করে নিল ভেতর থেকে। রাফিয়া প্যাসেজ থেকে পিছু ফিরে বন্ধ দরজার দিকে তাকায়। গা গুলিয়ে ওঠে, লজ্জায় ঘৃণায় শরীর রিরি করে। তাড়াতাড়ি নিজের রুমের দিকে ছুটে যায় সে। দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। দরজায় কারো নখ পেল। রাফিয়া চোখের জল মুছে গিয়ে দরজা খুলে দেখে দুজন মেহমান। লুবনা মিষ্টি হেসে বলল, আমি লিপির ভাবি, আর ও হচ্ছে লিপির ভাই। ও আচ্ছা, আসুন না, বসুন। রাফিয়া নিজের রুমের সোফায় বসায় দুজনকে। লুবনা বসতে বসতে বলল, হঠাৎ চলে আসলাম, আসলে লিপিকে দেখতে ইচ্ছা করছিল, তাই ওকে জোরাজুরি করে নিয়ে বের হয়ে পড়েছি। রাফিয়া আমতা আমতা করে বলল, ভালোই করছেন। লিপি কোথায়? রাফিয়া আমতা আমতা করে বলল, ওরা ওই রুমে আছে, আসলে ঘুমাচ্ছে এখনো। লুবনা তাকিয়ে বলল, এখনো ঘুমে? ওই ব্যাগটা নিন, কিছু নাস্তা এনেছি হাতে বানিয়ে, আর আমি গিয়ে ওরে তুলছি ঘুম থেকে। রাফিয়া কি বলবে ভেবে পেল না। ওরা সবেমাত্র দরজা বন্ধ করেছে। এখন হয়তো সুখের সাগরে ভাসছে দুজন। কেউ ডাকলে নিশ্চয়ই বিরক্ত হবে। সে কিছু বলার আগেই লুবনা গিয়ে দরজায় নক করে। মাহিন আর লিপি অপ্রস্তুত হয়ে দরজার দিকে তাকায়। লিপির ওড়না, কামিজ, চুল সবকিছু এলোমেলো। এখন আবার কে এলো? কি জানি। মাহিন উঠে তাড়াতাড়ি গেঞ্জি পরে নিল। লিপি চুল বেঁধে কামিজ টেনে টুনে ঠিক করে গায়ে ওড়না দেয়। দরজা খুলে মাহিন সালাম করলো। আরে ভাই, ভাবি আসছেন। লিপি দেখো এসে। লুবনাকে দেখে লিপি এসে জড়িয়ে ধরে খুশিতে। ভাবি তোমরা আসবে ভাবিনি তো। এ তো ভাবতে হবে না বলে সে টেনে বিছানায় নিয়ে বসায়। মাহিন সুজনকে নিয়ে অন্য রুমে চলে গেল। কেউ নেই দেখে লুবনা ওর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, অনেক মজা তাই না? সারা রাত ঘুমাওনি দুজন, এখন দিনে ঘুমানো হচ্ছে। লিপির মুখ মলিন হয়ে গেল। একটু আগে সে মাহিনের প্রতিটি স্পর্শে প্রশান্তিতে বারংবার চোখ বুজে ফেলছিল। ওরা এসেই যত বিপত্তি সৃষ্টি করেছে। কিরে, কথা বলিস না কেন? কি বলবো? ভালো লেগেছে? ছি, বাজে কথা বলো না তো। বাজে কি বললাম? সব কিছু ভালো লেগেছে কিনা তাই বললাম। এই বাড়ি, সংসার, শ্বশুর বাড়ি, সব কিছু কি ভালো লাগছে? হ্যাঁ। তোর সতীনকে দেখে তো ভালোই মনে হলো। হ্যাঁ, ভালোই। রাফিয়া খানিক পর ট্রেতে করে তাদের জন্য নাস্তা নিয়ে এলো। লুবনা তাকেও টেনে পাশে বসায়। তারপর তাকিয়ে বলে, বাবা, মাস্টার সাহেবের তো দেখি ভাগ্য খুবই ভালো, দুইজনই সুন্দরী বউ পেয়েছেন। রাফিয়া ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ছাড়ে। আসলেই কি মানুষটার ভাগ্য ভালো? সে তো কেবল তাকে নিয়েই সুখী ছিল। বাধ্য হয়ে প্রয়োজনে আরেকটা বিয়ে করেছে, সেও খোড়া। একজন গর্ভধারণে অক্ষম নারী, আরেকজন খোড়া। রাফিয়ার মনে হলো মোটেও ভাগ্য ভালো নয় ওর। তাছাড়া দুই স্ত্রী কখনো মানুষটা চায়নি, তাকেই ভালোবাসত। মনে প্রাণে এক স্ত্রীতেই সে সন্তুষ্ট ছিল। রাফিয়া কিছু না বলে কেবল মুচকি হেসে প্রতিক্রিয়া জানায়। লিপি একটু সরে বসে বলল, ওদেরকে নাস্তা দিয়েছেন আপু? হ্যাঁ, দিয়ে এসেছি। লুবনা আমতা আমতা করে বলল, মা, ওই তুলইকে দেখছি না যে। লুবনা শাশুড়িকে মেহমানের কথা জানিয়ে এসেছে, কিন্তু উনি আসেননি। এখন কি বলবে সে ভেবে পাচ্ছে না। বসা থেকে উঠে বলল, আচ্ছা, আমি আসছি।
সে ডেকে দিল শ্বশুরকে। উনি এসে লুবনা এবং সুজনের সঙ্গে দেখা করলেন। ওরা বিদায় নিয়ে চলে গেল ঘন্টা দুয়েক পর। মাহিন ক্লান্ত বোধ করছে, রাতেও ঘুম হয়নি। এদিকে আজ শুক্রবার, জুমার সময় হয়ে গেছে। বিরক্ত লাগছে সবকিছু। সে আর লিপির রুমে গেল না। রাফিয়া রুমে গিয়ে কাপড় এবং মুখ সেবের সবকিছু নিয়ে বাথরুমে চলে গেল। গোসল করে বের হতে না হতেই মসজিদের আজান শোনা গেল। রুমে এসে রেডি হচ্ছিল। রাফিয়া এসে বলল, খেয়ে যাবে? খাবার দেই? মাহিন পাঞ্জাবি গায়ে দিয়ে বলল, না, এসে খাবো। জুম্মা পরে এসে বাবার সঙ্গে খেতে খেতে বিকেল 3টা হয়ে গেল তার। খাওয়া দাওয়ার শেষে রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয়। রাফিয়া রান্নাঘর গুছিয়ে এসে মাহিনের পাশে বসে মাথায় হাত রেখে বলল, ঘুমাবে? হ্যাঁ, রাতে তো ঘুম হয়নি। আর লিপিকে খেতে দিয়েছ? হ্যাঁ, তোমরা জুম্মায় চলে যাওয়ার পর আমরা একসঙ্গেই খেলাম। একসঙ্গে মানে? আম্মাও ছিলেন? না, ওনাকে রুমে দিয়েছি। মাহিন আর কিছু বলল না। রাফিয়া ওর চুলে আঙ্গুল ডুবিয়ে বলল, পুরো বিষয়টা ভালোভাবে গ্রহণ করায় কেমন শান্তি লাগছে। তুমি গ্রহণ করার মতোই মানুষ রাফিয়া। তুমি স্বভাব সুলভই ভালো মেয়ে। রাফিয়া হেসে উঠল মাহিনের মলিন মুখে সরল স্বীকারোক্তি দেখে। আসলেই দিনে দুপুরে মিথ্যা প্রশংসা কেন করব? বুঝিনি। বোঝা লাগবে না। কথা হলো তুমি সত্যি অনেক ভালো। খেয়াল করে দেখলাম লিপিও সেরকম। দেখলে না তোমাকে কি রকম আপু বলে জড়িয়ে নিল। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আমি ঘুমাই। রাফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিজেরই এখন মন খারাপ হচ্ছে। তোমরা একান্তে একটু সময়ও পাওনি। তুমি এক কাজ করো, ওই রুমে গিয়ে ঘুমালেই হয়। গিয়ে তো আমি বিয়ে করে ঘুমাবো। রাফিয়া মুচকি হেসে বলল, তাও যেতে পারো। স্ত্রীর সঙ্গে যে শুধু জোরাজুরি করলেই অধিকার আদায় হবে তা তো না। গিয়ে বলবে গত রাত ঘুমাইনি, এখন ঘুমাবো, তাতেই হবে। আর কাছেই তো আছো, কিন্তু এখন যে যাচ্ছ না সেটা তাকে কষ্ট দেবে। মাহিন চোখ মেলে রাফিয়ার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, তুই সতীনের দায়িত্ব ঠিকঠাক পালন করছো না? রাফিয়া ম্লান মুখে বলল, আমি নিজেই বুঝতে পারছি না, হুট করে কেমন পাল্টে গেছে চিন্তা ভাবনা। মনে হচ্ছে যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন যা হবে তা ভালো হোক। আর সব থেকে বড় কথা, তোমাকে ভালো দেখতে কেন যেন আমার প্রশান্তি লাগে। ওই যে লিপিকে অধিকার দিতে পারছো না, ওর কাছে রাতে যেতে পারোনি ভেবে তুমি অপরাধ বোধ করছো, এগুলো আমার কেন যেন খারাপ লাগছে। মাহিন হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি রাফিয়া, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। 7টা বছর সন্তান ছাড়াই থেকেছি। ইদানিং না কেন যেন জীবনটাই বৃথা মনে হচ্ছিল সন্তান ছাড়া। বাচ্চা দেখলে ভীষণ ইচ্ছা হতো। বাবারও আমি একমাত্র পুত্র, ওনারও খুব শখ নাতি নাতনিদের। ওনার বংশের বাতি লাগবেই। পালিত পুত্র দিয়েও হবে না, কি করব বলো। শেষ পর্যন্ত অনেকের পরামর্শ নিলাম। স্কুলের নিলয় স্যার, মসজিদের ইমাম, সবাই বলল ভাবিকে মানিয়ে বিয়ে করে নিন। আল্লাহর রহমতে আর্থিক অবস্থাও ভালো আছে। আমি আসলে কি করব বলো রাফিয়া। যাই হোক, আমি জানি আমারও সন্তান জন্মের ক্ষমতা না থাকতে পারত। এসব আমি বুঝি বলেই তোমার কাছে বলছি। আমি সন্তানের শখে, ভবিষ্যতের প্রয়োজনে এবং বাবার জন্য এটা করে ফেলেছি। এখন আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে হবে। রাফিয়া মুচকি হেসে বলল, 2 সতীন পরিবারে থাকলে ভালো থাকা যায় বুঝি, তা কি সম্ভব? মাহিন ওর পিঠে হাত রেখে বলল, তোমার উপর ভরসা করে বিয়েটা করেছি। আগে তো লিপিকে চিনতাম না। এই 2 দিনে যতটুকু চিনলাম, মেয়েটা খুবই ভালো। বুঝতে পেরেছি জনাব। এখন আর চিন্তা করতে হবে না, অবশ্যই আমরা সুখে শান্তিতে থাকবো। সেটার দায়িত্ব তোমাকেই নিতে হবে রাফিয়া। সে মুচকি হেসে ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে ঠেলে তুলে বলল, হ্যাঁ, নিয়েছি বলেই বলছি, ওই রুমে গিয়ে ঘুমান। মাহিন বিছানায় উঠে বসল। রাফিয়া আমতা আমতা করে বলল, আচ্ছা তুমি তো মাস্টার মানুষ, অনেক ভারী ভারী কথাও বলো। একটা প্রশ্নের উত্তর দেবে। কি? একটা মানুষ একাধিক মানুষকে ভালোবাসতে পারে? না পারলে? অধিক সন্তানকে মা বাবা ভালোবাসে কিভাবে? সেটা না, ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওদের প্রেম চলছে। এই অবস্থায় ছেলেটা কি আরেক মেয়ের প্রেমে পড়তে পারে? কি আবল তাবল প্রশ্ন করো। এরকম কত হয়। ছেলেরা কেন, শুধু মেয়েরাও প্রেম চলাকালে আরেকটা প্রেম করে না? হ্যাঁ করে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রেম চলাকালীন লুকিয়ে প্রেম করলে আমরা কি বলি আগের জনকে সত্যিকার অর্থে ভালোবাসেনি, কিংবা বলি ওই ছেলে প্রতারক, ওই মেয়ে ছলনাময়ী। এত কি হয়েছে? কখনো কি এমন হতে পারে একজন মানুষ দুজনকে সত্যিকারের ভালোবাসে? এরকম কি হয়? আমি যতদূর জানি নারীরা পারে না।
একজন রেখে আরেকজনের কাছে যাচ্ছে মানেই প্রথমজনকে ভালোবাসেনি। পুরুষরা কি একাধিক স্ত্রী কিংবা প্রেমিকাকে একই সঙ্গে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে? মাহিন খানিক ভেবে মলিন চেহারায় বলল, জানি না, কিন্তু এসব কেন বলছো? এমনি বললাম, আপনি যান। মাহিন প্যাসেজ পেরিয়ে চলে গেল লিপির রুমের সামনে। দরজা ভেজানো। লিপি বিছানায় বসে ডায়েরিতে কিছু একটা আঁকছিল। মাহিনকে দেখে তাড়াতাড়ি বন্ধ করে দেয়। কি ছিল এটা? কিছু না। তাহলে এইভাবে বন্ধ করলেন যে? লিপি লজ্জা মিশ্রিত চেহারায় বলল, জানি না। মাহিন এমন ভাব করলো যেন দেখার কোনো আগ্রহই নেই তার। সে অবিকৃত চেহারায় বলল, ও আচ্ছা। লিপি ডায়েরিটা পাশের টেবিলে রেখে বিছানায় গিয়ে বসতেই সে ডায়েরিটা হাতে নিয়ে বলল, এসব ব্যক্তিগত বুঝি না, কৌতূহল আটকে রাখতে পারি না আমি। লিপি খিলখিল করে হেসে ছুটে এলো ডায়েরি ছিনিয়ে নিতে। আরে দিন তো, এখানে তেমন কিছুই নেই। কিন্তু আমার না দেখলে অশান্তি লাগবে। আপনি তো দেখি অনেক বাচ্চা আছেন। সে যাই বলুন, আমার দেখা লাগবে। লিপি ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে আছে। ভীষণ লজ্জা করছে তার। মাহিন ডায়েরির পাতা উল্টে বিস্মিত হয়ে গেল নিজের ছবি দেখে। তার পরনে পাঞ্জাবি, টুপি হাতে। সে মুচকি হাসলো বিষয়টা বুঝতে পেরে। নামাজ থেকে ফেরার পথে এই জানালা দিয়ে তাকে আসতে দেখেছে লিপি। সেটাই এখানে আঁকতে চেয়েছে। ডায়েরি রেখে ওর পাশে গিয়ে বসে বলল, শুধু কলম দিয়ে কিভাবে পারলেন? মোটামুটি আমার মতোই হয়েছে। অন্তত বোঝাই যাচ্ছে এটা আমি। তা মিথ্যে, এটা মোটেও ভালো হয়নি। না হলেও পাঞ্জাবি টুপি সব মিলিয়ে বোঝা যাচ্ছে আমারই ছবি। শুধু কলম দিয়ে এটা আঁকা কি সহজ কথা? লিপি কোনো জবাব দিল না। সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মাহিন বিছানায় শুয়ে বলল, গত রাতে এক ফোঁটাও ঘুম হয়নি, এখন ঘুমিয়ে যাব। লিপি মাথা কাত করে বলল, আচ্ছা ঠিক আছে। মাহিন পাশের বালিশে মাথা পেতে চোখ বুঝেছে। লিপি ওর দিকে তাকিয়ে বলল, শুনুন। সে চোখ না মেলেই বলল, কি? আমি মাথায় হাত বুলিয়ে দিই, আপনার ঘুম আসবে হয়তো তাড়াতাড়ি। মাহিন একবার ভাবলো না করবে, আবার মাথায় এলো কোথায় যেন পড়েছিল। কাউকে ভালোবাসা মানে ওই মানুষের যত্ন নিতে পারাতেই শান্তি। আমরা কাউকে চুমু দিয়ে প্রশান্তি পাই এই কারণেই। তাকে চুমু দিতে না দেওয়াটাই বরং সে কষ্ট পায়। স্বামীর মাথায় হাত বুলিয়ে দেওয়াটাও কি সেরকম কিছু? হয়তো চুমুর মতো বিষয়। ভদ্রতা করে না করলে বরং কষ্ট পাবে। মাহিনা আচ্ছা বলে পাশ ফিরে লিপির দিকে আরেকটু ঘনিষ্ঠ হয়। লিপি ওর পাশে শুয়ে চুলে আঙ্গুল ডুবিয়ে পরম মমতায় হাত বুলিয়ে দেয়। খানিক পরেই গভীর ঘুমে তলিয়ে যায় মাহিন। গত রাত লিপিরও নিদ্রাহীন কেটেছে, তাই ধীরে ধীরে তারও চোখের পাতা বন্ধ হয়ে আসে। খানিক পরে দুজন গভীর ঘুমে তলিয়ে যায়। ঘুম ভেঙেছে রাত 10টায়, তাও দরজায় কারো নখ পেয়ে। লিপি হকচকিয়ে উঠতে যেয়ে নিজেকে কারোর বাহু ধরে বন্দি আবিষ্কার করে। মাহিনের এক হাত তার পেটে, আর এক হাত নিজের দিকে, 2 হাতে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। ঘাড়ে পিঠে এসে আছড়ে পড়ছে উষ্ণ শ্বাস। লিপির পুরো শরীর কাটা দিয়ে ওঠে। শেষদা থেকে মাথা তুলে দাঁড়ায় দেহের সকল নিম্নমুখী লোম। লিপির চোখ বুঝে আসা অদ্ভুত এক ভালো লাগায়। জেগে উঠে যুবতী মেয়ের এত বছরের লুকোনো, ঘাপটি মারা গোপনে লালিত পালিত সকল অনুভূতি। শরীরে মননে কেমন ওমম ভাব। মাহিনের 2 হাতের উপর নিজেও হাত রাখে মৃদু চেপে। আবার দরজায় নখ শোনা যায়। ভীষণ বিরক্ত লাগে লিপির। তখনই মাহিন পাশ ফিরে নেয়। এক হাত লিপির নিচে পড়ে রইল। আবার দরজায় নখ। এবার মাহিনেরও ঘুম ভেঙে গেল। সে হাই তুলে উঠে বসে বলল, কে? বাইরে থেকে শুনল না কেউ। লিপিও উঠে বসে বলল, আচ্ছা আমি দেখছি কে। মাহিন ওর হাত ধরে ফেলে। ব্রুকুচকে তাকিয়ে বলল, চেহারা এত ঝলমল করছে কেন? ঘুম ভালো হয়েছে নাকি? লিপির লজ্জায় হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে গেল। দরজা খুলে দেখে রাফিয়া দাঁড়িয়ে আছে। বাবা, এত ঘুম তোমাদের? সে কখন থেকে ডাকবো ভেবেও ডাকছি না, কিন্তু এখন যে খাওয়ার সময় হয়ে এলো। লিপি ম্লান মুখে বলল, ও আচ্ছা ঠিক আছে। এসো দুজন, খেয়ে নাও এসে। আচ্ছা যান, আসছি। রাফিয়া চলে গেল রান্নাঘরে। লিপি আর মাহিন চাপাকলে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। রাফিয়া টেবিলে খাবার দিয়েছে। লিপি চেয়ার টেনে বসতে বসতে বলল, আপু কাল থেকে আমিও রান্না বান্নায় হেল্প করব। রাফিয়া ওদের প্লেটে ভাত দিতে দিতে বলল, কি যে বলো তুমি, নতুন বউ। আরো কিছুদিন যাক। না আপু সমস্যা নেই, আর আপনিও বসুন খেতে, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো। রাফিয়াও তাদের সঙ্গে খেতে বসে।
মাহিন বলল, আব্বা আম্মা কি খেয়েছেন? হ্যাঁ, তোমাদের ডাকিনি, ভাবলাম ঘুমাচ্ছ। ও আচ্ছা, ঠিক আছে। তারপর নীরবতায় খাবার পর্ব শেষ হয় তাদের। মাহিন রাফিয়া রুমে এলো। লিপি চলে গেল নিজের রুমে। মাহিন সোফায় বসে টিভি ছেড়েছে। রাফিয়া তখন এসে বিছানায় বসে ওর দিকে তাকায়। ঘুম হয়েছে? মাহিন টিভি থেকে চোখ নামিয়ে বলল, হ্যাঁ, তুমি ডাকার পর ভেঙেছে। টানা ঘুম দিয়েছি। এখন কেমন ভালো লাগছে? চা দেবো? আরো ভালো লাগবে। সবে মাত্র খেয়ে উঠলাম। এখনই দিচ্ছি না, দেবো কিনা বললাম। তুমি তো মাঝে মাঝে রাতে খেতে চাও। হ্যাঁ, তা দিতে পারো। আরেকটা কথা, লিপিকে বলবে আম্মাকে নিয়ে চিন্তা না করতে। তুমিও এসব ভেবো না। আসলে মামা আর আম্মা ওনাকে কল দিয়ে রাগারাগি করে, তো তাই উনিও এরকম করছে। তাছাড়া জানোই তো, ছোটবেলা থেকে আমাকে উনি মেয়ের মতো আদর করেন। যাই হোক, সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি। লিপি গুছানো বিছানা একটু টেনে টুনে ঠিক করে। গুছানো আলনার কাপড় পুনরায় ভাঁজ করে রেখে আবার এসে বিছানায় বসে। নিজেকে খুবই অবসর লাগে তার। যেন কোনো কাজকর্ম নেই এই জগৎ সংসারে। কথাও যেন ফুরিয়ে গেছে মুখের বুকের। রাফিয়া আমতা আমতা করে বলল, আচ্ছা আমি চা বানিয়ে নিয়ে আসছি। মাহিন মাথা কাত করে সম্মতি জানায়। লিপিও চলে গেল রান্নাঘরে। চা বানিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে এলো সে। তারপর ভাবলো লিপিকে আগে চা দিয়ে এসে নিজের রুমে মাহিনের সঙ্গে সেও খাবে। কাপ হাতে প্যাসেজ পেরিয়ে লিপির ভেজানো দরজা ধাক্কা দিয়ে দেখে মাহিন এখানে। বিছানায় রাখা একটা পলিথিনের ব্যাগ। জুমা থেকে আসার পর রুমে রেখে এখানে এসে যখন ঘুমিয়েছিল মাহিন, তখন সে খুলে দেখেছে মেয়েলি জিনিসপত্র। লিপি তাকে দেখে বলল, আসো আপু। সেও দেখছি এখানে। আমি শুধু 1 কাপ নিয়ে এসেছি। আচ্ছা, এটা রাখো, আমি আসছি। লিপি হাত বাড়িয়ে কাপটা নেয়। রাফিয়া রান্নাঘরে গিয়ে ট্রেতে করে চা নিয়ে এলো। বিছানায় বসেছে লিপি আর মাহিন। সামনে চেয়ার নিয়ে রাফিয়া। চোরা চাহনিতে সে মাহিনকে দেখছে। মানুষটা বিশ্রীভাবে শব্দ করে কাপে চুমুক দিচ্ছে না আজ। এর কারণ কি? অবচেতনে নাকি নতুন স্ত্রীর জন্য চেতনে এই সতর্কতা? রাফিয়া ভেবেছিল 3 জন গল্প করে চা খাবে, কিন্তু ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা। যেন চা খাওয়া থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই এই সংসারে। চা খাওয়ার পর্ব শেষ হতেই রাফিয়া ট্রেতে করে 3টা কাপ নিয়ে বের হয়ে গেল। দরজা লাগানোর শব্দ পেল প্যাসেজ থেকে। পিছু ফিরে তাকায় একবার সে। তারপর চলে যায় রান্নাঘরে। কাপগুলো ধুয়ে জায়গা মতো রেখে বাতি নিভিয়ে নিজের রুমে যায়। ইলেকট্রনিক্স বাতির আলোয় ভরে আছে কামরা। বিছানায় পাশাপাশি 2টো বালিশ যেন তার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসছে। গলায় দলা পাকিয়ে আসে কিছু। ঠোঁটগুলো বড় কাঁপছে। রাফিয়া ভেতর থেকে দরজাটা বন্ধ করে নিল তাড়াতাড়ি। মাহিন বিছানায় পাশ ফিরে শুয়ে লিপিকে দেখছে। লিপি আলনা থেকে বিয়ের শাড়িটি বের করে আয়নার সামনে দাঁড়ালো। মাহিন মুচকি হেসে বলল, আপনি ঠিক কি করতে চাচ্ছেন? লিপি লজ্জায় লাল হয়ে বলল, শাড়ি পরবো। কেন? শাড়ি ছাড়া নিজেকে বউ বউ লাগছে না। বলে লিপি ফিক করে হাসে। কিন্তু একা তো পারবেন না। দুজন পাবো কোথায়? মাহিন মুচকি হেসে বিছানা থেকে উঠে গেল। আচ্ছা, আমি আছি। লিপি ফিক করে হেসে বলল, না না, আপনি আসবেন না। পারলে আপনি অন্যদিকে ফিরে শুয়ে থাকুন। আমি একাই পারবো পরে নিতে। মাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আপনার যেরকম ইচ্ছা। লুবনার সাজিয়ে দেওয়াকে অনুসরণ করে ঘন্টা খানেকের ভেতর মোটামুটি সফল হলো লিপি। এবার আয়নার ভেতরে দাঁড়িয়ে থাকা নিজের প্রতিচ্ছবি নিজেকে মুগ্ধ করতে পেরেছে। বিছানায় গিয়ে আলগোছে পাশের বালিশে এসে শুয়ে বলল, ঘুমিয়ে গেছেন বুঝি? মাহিন পাশ ফিরে বলল, না বাবা, এতক্ষণ পাশ ফিরে থাকতেন কি করে? রাগ করেছেন নাকি? না, এই যে ফেসবুকে গল্প পড়ছিলাম। ও, আজকাল দেখছি ফেসবুকেও গল্প পড়ে মানুষ। ভাবিও বলেছিল বইয়ের মতো এইভাবে পড়ে আনন্দ লাগে বুঝি। মাহিন মোবাইল রেখে পাশ ফিরে বলল, তা না, তবুও বই তো সবসময় কেনা যায় না, তখন পড়তে ভালোই লাগে। মানুষ বইও পড়ে, ফেসবুকেও আজকাল পড়ে, এই আর কি। ও আচ্ছা। ভালোই সেজেছেন, খুবই সুন্দর লাগছে। লিপির লজ্জায় চোখে চোখে তাকাতে পারছে না। সে বুকের দিকে চোখ রেখে বলল, তাই? মাহিন নিবিড়ভাবে তাকে বুকে টেনে এনে কপালে আলতো করে চুমু খেয়ে বলল, প্রথম রাতই ঝামেলায় কেটে গেল। আপনার নিশ্চয়ই খারাপ লেগেছে, তাই না? লিপির কথা বলতেই ইচ্ছা করছে না। সে মাহিনের বুকে মুখ চেপে রেখে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, এভাবেই রাতটা দুজনের তুমুল ভালোবাসায় কেটে যায়। লিপি প্রথম কোনো পুরুষের স্পর্শ
আদর সোহাগের পর বরের ঘনিষ্ঠ আলিঙ্গনে যেন ঘুরে এসেছে এক অদ্ভুত সুখের স্বর্গরাজ্য থেকে। আর অভিজ্ঞ মাহিন সে চিপচিপে শরীরের কুমারী নারী দেহে ভিন্ন এক স্বাদ পেয়েছে। লিপির শরীরের ছন্দে যেন সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে। নতুন সব কিছুই মানুষকে আগ্রহী করে তোলে, নতুন সব কিছুই মানুষের মনে আলোড়ন তুলে, যদিও পুরাতন সব কিছুই টিকে থাকে অভ্যাসের প্রয়োজনে। নতুনের উপস্থিতি হলে পুরাতন মোবাইলটাও যে হাতে নিতে মন চায় না। এই নতুন মানুষ, নতুন শরীরের ছন্দ মাহিনকেও যদি ক্রমশই অন্ধ করে ফেলে, তখন রাফিয়ারই বা কী হবে? রুমের ভেন্টিলেটরে দুটা চড়ুই পাখি কিচিরমিচির করছে। লিপি ঘুম থেকে উঠে বিছানায় বসে সেদিকে তাকায়। ওরা ঝগড়া করছে নাকি গল্প। হাই উঠল লিপির। পাশে এখনো মাহিন উপর হয়ে শুয়ে আছে। রাতের বিশেষ মুহূর্তগুলোর কথা মনে করে লিপি। কি সুন্দর একটা রাত কেটে গেল। জীবনের সকল রাত পাশাপাশি সাজিয়ে রাখলে আজকের রাতটি ঝলমলে আলো ছড়িয়ে নিজেকে আলাদা করে ফেলবে। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 8টা বেজে গেছে। ওর তো স্কুল আছে। যতদূর জানে মাহিন টিউশনি আর স্কুল বাদ দেয় না। কিন্তু কেউ ডাকলো না কেন? সে মাহিনের কপালে হাত রেখে রসিকতা করে বলল, মাস্টারমশাই উঠুন, আপনি তো আবার কনে দেখতে যেতেও ছুটি নেন না। মাহিন প্রথম ডাকিয়েই চোখ মেলে তাকায়। তারপর রুমে আলো দেখে বিছানায় উঠে বসে চোখ কসলে বলে, কয়টা বাজে? 8টা। মাহিন অবাক হয়। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখে বলল, ওরে বাবা, তাই তো রাফিয়াও ডাকিনি কেন? যাই তাড়াতাড়ি গিয়ে রেডি হই। মাহিন উঠে চলে যায়। লিপিও আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করে নেয়। মাহিন রাতে তার জন্য ব্রাশ টুথপেস্ট এনেছে। লিপি ব্রাশ প্যাকেট থেকে ছিঁড়ে বের করে পেস্ট নিয়ে প্যাসেজে আসে। মাহিনকে রাফিয়ার দরজার সামনে দাঁড়ানো দেখে বলল, কি হয়েছে? ওর দরজা বন্ধ, সে তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। ডাক দেন। দিয়েছি, আসছে বলল। রাফিয়া খানিক পর এসে দরজা খুলে দেয়। মাহিন ওর দিকে তাকিয়ে বলে, আজ এত ঘুম দিলে যে? রাফিয়ার কাশি উঠল। কাশতে কাশতে বলল, বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। মাহিন ভিতরে যেয়ে ব্রাশে টুথপেস্ট নিয়ে বলল, কথা শুনে তো লাগছে তুমি অসুস্থ, আর কাশ তো দেখছি। সে নাক টেনে বলল, তেমন কিছু না, মাঝরাতে মনে হয় জ্বর এসেছে, তা ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি গোসল করে রেডি হও, আমি নাস্তা দিচ্ছি। রাফিয়া চলে যায় রান্নাঘরে। মাহিন সব কিছু নিয়ে গেল বাথরুমে। লিপির চাপা কলে গিয়ে দাঁত ব্রাশ করে এসে দেখে রাফিয়া রুটি বানাচ্ছে। আপু আমি রুটি বানাই, আপনি তাওয়ায় দিন। আরে না, লাগবে না। এমনিতেই অসুস্থ হয়ে যান তো আপু। রাফিয়া উঠে চুলোর কাছে যায়। মিনিট 30-এর ভিতরে মাহিন বের হয় গোসল থেকে। রাফিয়া বলল, তুমি একেবারে রেডি হয়ে চলে আসো টেবিলে। মাহিন সম্মতি জানিয়ে চলে যায়। রাফিয়া লিপিকে বলল, আজ তো আর শাক রাঁধতে পারবো না, রাতের ডাল গরম করে দিলে রুটির সঙ্গে খেতে পারবে। হ্যাঁ দিয়ে দেন, সময় বেশি নেই, স্কুল অনেক দূরে এখান থেকে। হ্যাঁ। খানিক পর টেবিলে নাস্তা দিয়ে মাহিনকে ডেকে দেয় রাফিয়া। লিপি নিজের রুমে যায়। ও নিশ্চয় বের হওয়ার আগে দেখা করে যাবে। মাহিন তাড়াতাড়ি নাস্তা করতে বসেছে। রাফিয়া ছাতা এনে চেয়ারে রাখে। সে নাস্তা শেষেই ছাতা নিয়ে প্যাসেজ দিয়ে তাড়াতাড়ি বের হয়। দাঁড়ায় গিয়ে লিপির কামরার সামনে। রান্নাঘর থেকে চোরা চাহনিতে তাকিয়ে থাকে রাফিয়া। মাহিন লিপির রুমে ঢুকে, এই যে ম্যাডাম, চলে যাচ্ছি তো। লিপি বিছানা থেকে উঠে দাঁড়ায়। আদুরে বিড়ালের মতো এসে ঢুকে পড়ে মাহিনের বুকে। সারাদিন আমার কিভাবে কাটবে? আপনি ফিরবেন কখন? মাহিন ওর গালে কপালে চুমু খেয়ে চোখে চোখ রেখে বলল, সন্ধ্যায়। লিপির মন খারাপ হয় ভীষণ। সেটা মাহিনও টের পায়। মন খারাপ করতে হবে না, বুঝতেই পারবে না দিন কিভাবে চলে যাবে। লিপি জবাব না দিয়ে ওর বুকে মাথা রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো? আমাকে ছুটি দিন ম্যাডাম। আচ্ছা যান। মাহিন মুচকি হেসে বের হয়ে যায়। লিপি তাড়াতাড়ি জানালা খুলে গ্রিল ধরে বাইরে চোখ রাখে। মাহিন উঠান থেকে পিছু ফিরে তাকায়। দুজনে চোখাচোখি হতেই মিষ্টি করে হেসে সরে পড়ে লিপি। আবার জানালার কাছটাই যায়। মাহিনকে যতক্ষণ দেখা যাচ্ছে তাকিয়ে থাকে সে। দরজার কাছে এসে রাফিয়া ডাক দেয়, লিপি আসো, নাস্তা করবে। জানালা থেকে পিছু ফিরে তাকিয়ে বলে, হ্যাঁ আপু আসছি। লিপি নাস্তা করতে চলে যায়। মাহিন স্কুলে এসে দুপুরের আগেই ভীষণ পিছুটান অনুভব করে। ক্লাসে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। জানালায় দাঁড়িয়ে থাকা লিপির মুখটা বারংবার চোখে ভাসছে। তাকাতেই মেয়েটা মিষ্টি করে হেসে সরে পড়েছিল। এখন বাসায় একা একা কি করছে? বড় জানতে ইচ্ছা করছে তার। লিপির একটা মোবাইল থাকলে মন্দ হতো না।
মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ফাঁকে মেসেজ আদান প্রদান আর টিউশনিতে যাওয়া আসার রাস্তায় ফোন আলাপ হতো। আচ্ছা, রাফিয়ার মোবাইলে কল দিয়েও তো লিপিকে দিতে বলতে পারে। স্কুলের পেছনে একটা রেইন ট্রি গাছে বাঁ হাতের তালু ঠেকিয়ে কল দেয়। খানিক পর রাফিয়ার গলা শোনা যায়। হ্যালো বলেই সে কাশছে, নাক টানছে। রাফিয়া, তোমার তো শরীর খারাপ করছে, আর আসার সময় ওষুধ নিয়ে আসবো। আচ্ছা, আর কিছু বলবে? রান্না বসিয়েছি। মাহিন সুযোগ পেয়ে বলল। ও, তাইলে লিপির কাছে দিয়ে দাও মোবাইল, সে তো রুমে। ডাক দাও মেসেজকে। রাফিয়া লিপিকে ডেকে মোবাইল দেয়। হ্যালো। তোমার রুমে চলে যাও মোবাইল নিয়ে। লিপি নিজের রুমে এসে দরজা ভিজিয়ে বালিশে মাথা রেখে বলে, ইস, ভালোই করেছেন কল দিয়ে, কত মিস করছিলাম জানেন। তাই তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না। তাই? কেন স্কুলের বাইরে এসে রাফিয়ার মোবাইলে কল দিয়ে তোমাকে চাইছি, তবুও বুঝতে পারছো না? আচ্ছা, আপনি কয়েকদিনের ছুটি নিলেই তো পারেন। হ্যাঁ, নিতে হবে দেখছি। আর বিকেলের একটা টিউশনি ছেড়ে দিব। সেটাই করেন। আর এবার বেতন পেলে তোমাকে মোবাইল দেবো একটা। মোবাইল লাগবে না আমার। লাগবে। আমি বাইরে থাকলে এভাবে কথা বলা যাবে? এখন কি করছেন? স্কুলের বাইরে এসে কল দিয়েছি। আপনারই দোষ, বিয়ে করেছেন, ছুটি নিতে পারেননি। এগুলো হচ্ছে আমাকে অবহেলা করা। কোনে দেখতেও গিয়েছিলেন একদম ভোরে। মাহিন পুরুষালী গলায় হেসে উঠল। হ্যাঁ, ছুটি নেওয়া উচিত ছিল। এটা তোমাকে অবহেলা না, নিজেকে ঠকাচ্ছি এত বৃষ্টি বউ রেখে। কথাটা শেষ করতে পারল না সে। ঘন্টি বাজলো ক্লাসের। ফোন রাখতে রাখতে বলল, এখন রাখছি লিপি, ক্লাসে যেতে হবে। মাহিন ক্লাসে চলে গেল। লিপি ফোন রাখার পরেও মোবাইল গালে চেপে রেখে আছে। এত ভালো সে কোনোদিনও ছিল না, এত সুখ সে কোনোদিনও উপভোগ করেনি। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে না, নিজের কাছেই মনে হয় ব্যাপারগুলো অলিক, অপার্থিব। কেউ যেন আড়াল থেকে ঘটিয়ে দেয়, যেন ইচ্ছা খুশি মতো দাবার চাল দিয়ে সীমাহীন অপ্রত্যাশিত সুখের দিকে ঠেলে দেয় কাউকে। আবার কখনো এক চালে কাউকে ডুবিয়ে চুবিয়ে মারে বিষাদের সমুদ্রে। লিপি মোবাইলটা বুকের কাছে রেখে গুটিসুটি খেয়ে বালিশে মাথা রেখে বিছানায় শুয়ে থাকে। শরীরে মননে কেমন ওমম ভাব, দেহ জুড়ে কেমন অস্থিরতা, সেটাও যেন সুখের। সে তো কেবল এই জীবনে কেবল একটা নিশ্চিত আশ্রয় পেতে চেয়েছিল, অথচ পেয়ে গেল স্বামীর ভালোবাসা, পৃথিবীর অমূল্য সম্পদ। এটাকে কেবল আশ্রয় বলা যায় না। রাফিয়া শ্বশুরকে টেবিলে খাবার দিয়ে এসে শাশুড়ি দরজায় ডাকে। মিনারা বেগম দরজা খুলে দিয়ে এসে বিছানায় বসে আছেন। এই ঘরে টেবিল নেই। রাফিয়া সকালে বিছানার এক মাথা টেনে ভাঁজ করে রুটির প্লেট আর ডাল রেখে গিয়েছিল। সেগুলো যেরকম রেখে গিয়েছিল সেরকমই ঢাকা আছে। খালা, নাস্তা করনি কেন? কেন এমন করছো? তিনি রাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তোর গলা এমন হলো কেন? এদিকে আয় তো। সে এগিয়ে এলো। মিনারা বেগম কপালে হাত দিয়ে বিস্মিত হয়ে বললেন, আরে কপাল পরা হতচ্ছাড়ি, তোর গায়ে এত জ্বর নিয়ে রান্নাঘরে গেলি কেন? আমাকে ডাকতে পারতি, আমি তো সকালে খেয়ালই করিনি। আর এই লেংজি কি করে? তাকে কি ঘরে সাজিয়ে রাখার জন্য আনা হয়েছে? মা, এরকম বলো না তো। আমি নিজেও প্রথম দিন লেংড়ি বলে ওকে গিয়ে খুশি করেছি। এগুলো বলা ঠিক না, আর তাতে মাহিনও কষ্ট পায়। আমি বউ হিসেবে আসার আগেও তোমার বইনের মেয়ে। তোমাদের পরিবারে অশান্তি হবে আমি কোনোদিন ভাবতে পারি না। আর মাহিন, ওকে সুখে থাকতে দেখতেই আমার ভালো লাগে। ভালো লাগবে তো। তোর মা এক ব্যাগ কল, তুই হয়েছিস আরেকটা। সতীনের সংসার করা এত সহজ না। শখ হয়েছে খাল কেটে কুমির আনছো, এবার স্বাদ বুঝবা। আর 2 দিনের চেহারা কি হয়েছে দেখেছিস আয়নায়? রাফিয়া জড়িয়ে ধরল মিনারা বেগমকে। কেঁদে উঠল ফুপিয়ে ফুপিয়ে। এখন আর কিছু করার দরকার নেই খালা, কারণ মাহিনকে কষ্ট দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। সে অনুতপ্ত, আমাকে যে কতভাবে বোঝায় তুমি জানো না। মাফও চাইছে। কি করবে সে? মানুষটার একটা সন্তানের বড় শখ, বাবাও তাই চান। এখন আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাববো কিভাবে বলো? ছাড় আমাকে হতচ্ছাড়ি। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, এগুলো নিয়ে রান্নাঘরে ঢুকেছে। খালা, লিপিও অনেক ভালো মেয়ে, মাহিনকে ভালো রাখবে, আমার সঙ্গেও ভালোভাবেই চলবে। দেখো, তোর আমাকে বুঝতে হবে না। তোর আগে আমার জন্ম হয়েছে, তোকে পেটে না ধরলেও কোলে পিঠে করে বড় করেছি, মেয়ের মতো দেখেছি। তোরে আমি চিনি। নিজের সাথে যা করেছিস সেটার ফল ভয়াবহ।
সময় হইলে বুঝবি। এখন এই চেহারার হাল কি হয়েছে, আয়নায় গিয়ে দেখ। লিপি ভালো মেয়ে না, যাই হোক, এত তোর সান্ত্বনার কিচ্ছু নাই। আর মাহিনও ফেরেস্তা না, মানুষ কখনো ফেরেস্তা হয় না। মানুষ সবসময় এক মানুষ থাকে না, মানুষ পাল্টায়। এই চরম বাস্তব কথাগুলো অসুস্থ রাফিয়া নিতে পারল না। হাওমাও করে কাঁদতে কাঁদতে হঠাৎ মিনারা বেগমের কাঁধ থেকে ওর 2 হাত খসে পড়ল কোলে। অজ্ঞান হয়ে গেছে রাফিয়া। মিনারা বেগম অস্থির হলেন না, কাউকে ডাকতেও গেলেন না। আস্তে আস্তে বিছানায় রেখে নাস্তার প্লেট দুটা মেঝেতে রাখলেন। বিট টেনে দিলেন খাটে। জগ এনে হাতের তালুতে পানি নিয়ে মাথার তালুতে দিলেন। পানি ছিটা দিলেন মুখে। তারপর আস্তে আস্তে কয়েকবার ডাকলেন। রাফিয়া, কি হয়েছে? চোখ খুল মা। সে চোখ মেলে তাকায়, তারপর উঠে বসে বলে, ডাস্টবিন দাও তাড়াতাড়ি। মিনারা বেগম বুঝতে পারলেন বমি করবে। সুপারি খেয়ে ফিক ফেলার জন্য ওনাকে পলিথিন পেঁচিয়ে ডাস্টবিন দিয়েছিল রাফিয়া। সেটা তাড়াতাড়ি খাটের নিচ থেকে বের করে দিলেন মিনারা বেগম। রাফিয়া বিকট শব্দ করে বমি করছে। নাড়ি ভুড়ি যেন বের হয়ে আসার উপক্রম। ভেতরে সবকিছু জামার মতো উল্টে বের হয়ে আসতে চাচ্ছে। মিনারা বেগম পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। রাফিয়া আস্তে করে বলল, পানি দাও। মিনারা বেগম তাড়াতাড়ি গ্লাসে করে পানি এনে দিলেন। সে কুলি করে ডাস্টবিনে ফেলে এক চুমুক খেয়ে ফিরিয়ে দিল গ্লাস। মিনারা বেগম ডাস্টবিন নিয়ে বাইরে গেলেন। খানিক পর ফিরে এসে বললেন, সকালে কিছু খেয়েছিলি? রাফিয়া মাথা নেড়ে না করে। তিনি প্লেট এনে ডালে রুটি ভিজিয়ে বললেন, নে খা, খেয়ে ঘুমা, আমি রান্নাঘরে যাচ্ছি। না খালা, তুমি চলো, ভাত খাবে, জোহরের সময় হয়ে যাচ্ছে। চুপ কর তো, তুই খেয়ে ঘুমাবি এখন। আমি একটু পর ডেকে ভাত খাওয়াবো। লিপিকেও ভাত খেতে ডাকিনি, সে গোসল করে রুমে গেছে। আমি ডেকে ভাত দেব, দরকার হয় তুই খা নে। রাফিয়া রুটি মুখে দিয়ে টের পায় জ্বরের কারণে মুখে স্বাদও চলে গেছে। তাও বাসি ডাল আর রুটি, তবুও খালার জোড়াজুড়িতে কষ্ট করে খেলো সে। মিনারা বেগম খাওয়ার শেষে গ্লাসে জল ঢেলে এনে দিয়ে বললেন, ঘুমা খাটটা গায়ে দিয়ে, খাবার এখানে এনে দিব আমি। মিনারা বেগম রান্নাঘরে এসে দেখলেন মাসুক মিয়া ভাত খাচ্ছেন। তিনি ঝাড়ু হাতে নিয়ে নুয়ে রান্নাঘর ঝাড়ু দিতে দিতে স্বামীকে শুনিয়ে বললেন, নতুন বউ হয়েছে তা বাড়িতে এখন পুরাতন জ্বর মইরা গেলেও কারো খেয়াল থাকবো না। মাইয়াটা অসুস্থ শরীর নিয়ে রান্না বাড়া করতেছে সকাল থাইকা, কারো সেই দিকে খেয়াল নাই। মাসুক মিয়া অবাক হয়ে বললেন, আশ্চর্য কাজকর্ম, বুড়া হয়ে যাচ্ছ, এখনো তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই? খাইতে বসছি দেখছো, তুমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করছো কেন বুঝলাম না। মিনারা বেগম কোমর তুলে দাঁড়িয়ে বললেন, না, আমার জ্ঞান বুদ্ধি নাই। এখন জ্ঞান বুদ্ধি দেখা নিজে আরেকটা মাইয়া বিয়া করে আনো, আমিও সতীনের সংসার করি, শখ আছে তো বুঝি। মাসুক মিয়া খাবার প্লেট মেঝেতে ছুঁড়ে ফেলে বের হয়ে গেলেন ঘর থেকে। স্বামীর প্রস্থানের দিকে কেবল তাকিয়ে রইলেন মিনারা বেগম। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাত তরকারি আর ভাঙা প্লেটের টুকরোগুলো। তিনি বেলচা দিয়ে সেগুলো কুড়িয়ে তুলে বাইরে ফেলে এসে মেঝে চারু দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলেন। ভেবেছিলেন লিপিকে ডাকার আগে নিজে খেয়ে নেবেন, কিন্তু এখন আর খেতে ইচ্ছা করছে না। টেবিলে খাবার দিয়ে লিপির দরজার সামনে গিয়ে বললেন, টেবিলে খাবার দেওয়া হয়েছে, গিয়ে খেয়ে আমাদের ধন্য করেন। কথাটি বলে তিনি চলে গেলেন নিজের রুমে। রাফিয়া ঘুমোচ্ছে, তাকে ঘন্টা খানেক পর ডেকে তুলে খাওয়ালেই হবে। মেয়েটা ঘুমাক। তিনি নিচে শীতল পাটি বিছিয়ে তসবি নিয়ে বসে রইলেন। এভাবে রুমে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কাটাতে পারেন তিনি। লিপি শাশুড়ির ডাক শুনে ভেবেছিল বলবে, আপনি খেয়েছেন আম্মা? চলো একসঙ্গে খাই। তার ধারণা মানুষের সঙ্গে কথা চালিয়ে গেলে ধীরে ধীরে রাগ মাটি হয়ে যায়। ওনাকে সে স্বাভাবিক করতে চায়। যেহেতু স্বামী এবং সতীন তাকে মেনে নিয়েছে, তাহলে শাশুড়ির মন যেভাবে হোক জয় করে নেবে সে। উনি তো মায়ের মতোই। রাগারাগি গালাগালি যাই করুক, সে মাথা পেতে নেবে। এই সংসারে কেবল আশ্রয় কামনা করে ভালোবাসা পেয়েছে, তাতেই সে খুশি। এখন সুন্দরভাবে সংসার করতে চায়। কিন্তু প্যাসেজে এসে দেখে মিনারা বেগম চলে গেছেন। একবার ভাবলো রুমে গিয়ে ডাকবে, কিন্তু নববধূ হওয়ার সাহসে আর কুলিয়ে উঠতে পারেনি। খাবার টেবিলে গিয়ে চুপচাপ বসলো খেতে। মাসুক মিয়া ডাক্তার নিয়ে এসেছেন। সবাই ডাক্তার ডাকলেও সে আসলে কেবল ফার্মেসি নিয়ে বসেছে।
লোকে কল দিয়ে ডাকলে বাড়িতে গিয়ে জ্বর আর প্রেশার জাতীয় রোগের চিকিৎসা করে আসে। মাসুক সাহেব পাকা রাস্তায় গিয়ে ফোন করিয়ে আনিয়েছিলেন। বাইক থাকায় ডাক্তার কল দিলেই তাড়াতাড়ি চলে আসে। লিপি নিজে খেয়ে টেবিল পরিষ্কার করে সব গোছাচ্ছিল। দেখে শ্বশুর ডাক্তার নিয়ে শাশুড়ির ঘরে ঢুকছেন। তখনই ভাবল, আচ্ছা আপু থাকতে কেন শাশুড়ি খেতে ডাকতে গিয়েছিলেন? তাহলে কি ওনার জ্বর বেড়েছে? লিপির মন ভীষণ খারাপ হয়ে গেল রাফিয়ার জন্য। মিনারা বেগম ডাক্তার আর স্বামীকে দেখে বাড়ি থেকে উঠলেন। ডাক্তার বলল, কি হয়েছে ওনার? মিনারা বেগম বললেন, আজ জ্বর উঠেছিল, একটু আগে মাথা ঘুরছে, তারপর বমি করে এখন ঘুমাচ্ছে। ডাক্তার প্রেশার আর জ্বর মেপে বলল, তেমন কিছু না, জ্বর আর প্রেশারের সমস্যা, মাথা ঘুরছে, বমি করেছেন, যেহেতু মাথা ধরাও কমবে, ওষুধ দিয়ে যাচ্ছি, খাওয়াবেন। আর শরীর দুর্বল আছে মনে হয়, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলবেন। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেলেন। মাসুক মিয়া স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নতুন বউকে দেখি রান্নাঘরে কাজ করাচ্ছ, ভালোই তো। দুনিয়া থেকে নিয়ম নীতি উঠে গেছে তাহলে। মিনারা বেগমের মুখ দিয়ে চলে আসছিল। তাহলে নিয়ম নীতি দেখা একটা মাইয়া বিয়া করে আনেন। কিন্তু নিজেকে সামলে নিলেন তিনি। মাসুক মিয়া চলে গেলেন রান্নাঘরে। লিপি ওনাকে দেখে সালাম দিল। কি গো মা, তুমি রান্নাঘরে কি করো? লিপি মাথায় ওড়না ভালোভাবে ঠিক করে বলল, কিছু না আব্বা, এগুলো গোছাচ্ছিলাম। তুমি কেন এগুলো করবে? যাও মা, নিজের ঘরে যাও। আপু তো মনে হয় অসুস্থ আব্বা, ডক্টর দেখলাম আসছেন। হ্যাঁ, জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। মেয়েটার অনেক ধকল যাচ্ছে তো, তাই এই অবস্থা, ঠিক হয়ে যাবে। তুমি যাও, তোমার শ্বশুরবাড়ির মা এসব করে নিবি। লিপি চলে গেল রান্নাঘর থেকে। মিনারা বেগম খানিক পর এসে দেখলেন মাসুক মিয়া পেছনের দরজার সামনে দাঁড়িয়ে বিড়ি টানছেন। তিনি চুলোয় চা বসাতে বসাতে বললেন, বুড়া বসে তো তেজ, খাবারের প্লেট ছুঁড়ে ফেলে চলে যায়। এরকম মানুষের লাগে, আমি তাই সংসার করছি। মাসুক মিয়া বিড়ি ফেলে চলে যাচ্ছিলেন। তিনি পেছন থেকে ডেকে বললেন, কই যাও, বসো, ওইখানে চা দিচ্ছি। সারাদিন না খেয়ে ঘুরবে নাকি? আমারও তো খিদে নেই, যার খিদে সেই খাক। কথাটা বলে তিনি প্যাসেজ পেরিয়ে চলে গেলেন বারান্দায়। সেখানে বেঞ্চে বসতেই খানিক পর তুমুল বৃষ্টি এলো। এবার শীতের সিজনে এত বৃষ্টি হচ্ছে কেন কে জানে। মিনারা বেগম চা জাল শেষে কাপে ঢাললেন। চায়ের সঙ্গে বাটিতে মুড়ি নিয়ে এলেন বারান্দায়। বেঞ্চে কাপ আর মুড়ির বাটি রাখলেন। এগুলো সরাও, আমি খাবো না। খাবে না কেন? এত ঝাল দেখাইও না আমার লগে। সংসারে বাপ বেটা মিলে ঝামেলা আনছো, এখন তো ঝামেলা লেগেই থাকবো। তিনি চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, ঝামেলায় আছি নাকি অন্য কিছু সময় হইলেই বুঝবা। যখন নাতি নাতনি হবে তখন আমিও দেখব পিরিত দেখাইও কিনা। এইসব ঢঙের কথা আমারে বইল না। কথাটি বলে প্যাসেজ দিয়ে চলে গেলেন মিনারা বেগম। মাহিন ফিরল 4টার দিকে। স্কুলে সে হেঁটে যাওয়া আসা করে। রোদের কারণে রোজ ছাতা সঙ্গে নেয়। আজ বৃষ্টিতে কাজে লেগেছে। এসে এই ছাতা বারান্দায় রাখে। বৃষ্টির পানিতে পা ধুয়ে নেয়। প্যাসেজ পেরিয়ে এসে দেখে লিপির রুমের দরজা ভেজানো। ঠেলে ভেতরে ঢুকে লিপি বিছানায় উপর হয়ে রবীন্দ্রনাথের ছোট গল্প সমগ্র বইটিতে বুঁদ হয়ে আছে। মাহিনকে দেখে খুশিতে বিছানা থেকে উঠে বসে বলল, আরে আপনি না সন্ধ্যায় আসার কথা? কেন, ম্যাডামের বুঝি তাতে বই পড়ায় ডিস্টার্ব হলো? মোটেও না, এই বই আমার বহুবার পড়া। আচ্ছা আপনি বসুন, আমি আপুর রুম থেকে কাপড় আর গামছা নিয়ে আসছি। লিপি তাড়াতাড়ি গিয়ে সবকিছু এনে বিছানায় রেখে বলল, আপনার মাথা আর পা মুছে দিচ্ছি আমি। মাহিন মুচকি হেসে বলল, আরে না, দাও তো, আমি মুছে নিব। না, আমিই দিচ্ছি। তাহলে শুধু মাথাটা দাও। লিপি গামছা দিয়ে মাথা মুছে দিচ্ছিল। মাহিন বিছানায় বসা। আচমকা সে কোমর জড়িয়ে পেটে নাক মুখ চেপে ধরে। খিলখিল করে হেসে ওঠে লিপি। ছাড়ুন তো, আমার কাতুকুতু লাগছে। মাহিন না ছেড়ে তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে এলো পাথারি চুমু খেতে শুরু করে। লিপি উপরে চুপুরি চুমুতে খিলখিল করে প্রাণ খুলে হাসছে। কাপড় বদলান তো, উঠুন, দরজা খোলা। মাহিন উঠে দরজা বন্ধ করে বলল, শার্ট খুলে দিতে পারো? লিপি ওর বুকের কাছাকাছি এসে পরম যত্নে একটা একটা করে শার্টের বোতাম খুলে দেয়।
ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জির আড়ালে পুরুষালী প্রশস্ত বুক দৃশ্যমান। লিপি পেছনে গিয়ে টেনে শার্ট খুলে দিয়ে লুঙ্গি বাড়িয়ে দিল। নিন, এবার পাল্টে নিন। শার্ট খুলেছ অথচ প্যান্ট খুলবে না? প্যান্টের সঙ্গে এটা কেমন অবিচার? লিপি লজ্জায় 2 হাতে মুখ ঢেকে বিছানায় উপর হয়ে পড়ে, খিলখিল করে হাসছে। শোনো, স্কুল থেকে ছুটি নিয়েছি। আগামীকাল আমরা ফুপুর বাড়ি বেড়াতে যাব। 2 দিন থেকে আসতে পারবো। ফুপু বাড়ি কোথায়? শ্রীমঙ্গল। ওইখানে গেলে বেড়াতেও পারবো। আর ফুপু তোমাকে পেলে ভীষণ খুশি হবেন, কারণ আব্বা আর ফুপুই। কথাটি বলতে গিয়েও আটকে গেল সে। লিপি মুচকে হেসে বলল, আব্বার ফুপুই চাচ্ছিলেন আরেকটা বিয়ে করো, বংশের বাতি নেই। মাহিন কোনো জবাব না দিয়ে লুঙ্গি কামড়ে ধরে প্যান্টের বেল্ট খুলে নেয়। কাল সকালের দিকে বের হব আমরা। ফুপু কল দিয়ে নিজেই দাওয়াত দিছেন। আচ্ছা ঠিক আছে। হাই হাই, আমি তো বৃষ্টির কারণে ওর ওষুধ আনতে ভুলে গিয়েছিলাম। এখন গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। এখন কাপড় পাল্টে গিয়ে দেখো তো। ও আচ্ছা, তাই নাকি? মাহির কাপড় পাল্টে বলল, আচ্ছা, আমি যাচ্ছি। উনি তো আমার রুমে, আমিও দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ চলো তাহলে আমার সঙ্গে। তারা বের হয়ে পেল মাসুক মিয়াকে। তিনি বাইরে থেকে এসেছেন। বাবা, ফুপু কল দিয়েছিলেন, লিপিকে নিয়ে বেড়াতে যেতে বললেন। তাই নাকি? তাহলে ছুটি নিয়ে যা, বৌমাকে নিয়ে ঘুরে আয়। হ্যাঁ ছুটি নিয়েছি কয়েকদিনের, যাচ্ছি। আগামীকাল ভোরেই বের হই। ভালোই তো, যা। মাহিন আচ্ছা বলে লিপিকে নিয়ে মায়ের রুমে গেল। মিনারা বেগম শীতল পাটিতে বসে আছেন। লিপির দিকে একবার কেবল আর চোখে তাকালেন। মাহিন গিয়ে রাফিয়ার কপালে হাত রাখে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। মিনারা বেগম শীতল পাটি থেকে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, ওকে ডাক দাও, ভাত খাবে, সকাল থেকে খাইনি কিছু। লিপি এসে মাথায় হাত রেখে ডাকলো, আপু উঠেন, ভাত খেয়ে ঔষধ খাবেন। রাফিয়া চোখ মেলে তাকায়। মিনারা বেগম তাদেরকে দেখে উঠে বসে। শরীর ভীষণ দুর্বল লাগছে। মাহিন পাশে বসে বলল, এখন কেমন লাগছে শরীর? রাফিয়ার তাকায় ওর দিকে। চেহারায় কেমন প্রশান্তির ছাপ, চোখে মুখে ঝলমল করছে। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ এখন ঠিক আছি। মিনারা বেগম খাবার নিয়ে এসে বললেন, তোমরা যাও, এখানে সে ভাত খাইয়া ওষুধ খাবে। মা ওরা থাকুক, সমস্যা নেই। মাইন এখন আইসে স্কুল থেকে, নিজের খাবার গিয়া খাক। মাহিনও যেতে যেতে বলল, আমি খেয়ে নেই। লিপিও চলে গেল তার সঙ্গে। মাহিনের একটি কাক বেসুরা গলায় কাকা করে দূরে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে। মাহিনের ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে সে। রোজকার মতো ভেন্টিলেটরে বসা চড়ুই পাখিগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। তার মন কেমন করা এক অনুভূতি হচ্ছে। কাক কাকা করে ডেকে ক্রমশই মিলিয়ে যাওয়ার সঙ্গে মন খারাপের সম্পর্ক কি বুঝতে পারছে না সে। বুকে যেন কেমন ফাঁকা ফাঁকা অনুভূতি। দুজন স্ত্রী থাকতে এই অনুভূতির কোনো যুক্তি নেই। সে হাই তুলে বিছানায় উঠে বসে। ঘরে ভরে গেছে ভোরের আলোয়। দেখে মনে হচ্ছে বেলা শেষ হয়েছে। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে দেখে কেবল 7টা বাজে। আজ বোধহয় কুয়াশা কম পড়েছে। পাশে শুয়ে আছে লিপি। ডাকার জন্য হাতটা কপালে নিয়ে সরিয়ে আনে। আরও কিছু সময় ঘুমাক সে। বিছানা থেকে নেমে ব্রাশে পেস্ট নিয়ে প্যাসেজ পেরিয়ে রান্নাঘরে এলো। রাফিয়া মাথা নুইয়ে চুলোর ভিতর থেকে বাটি দিয়ে ছাই বের করে নোংরা বালতিতে ভরছে। এগুলো নিয়ে বাইরে ফেলতে হবে, না হলে চুলোয় ভালো আগুন হয় না। মাহিন ডান হাতে দাঁত ব্রাশ করতে করতে বাঁ হাত ভাঁজ করে পিঠের নিচে কোমর রেখে কাছাকাছি দাঁড়ায়। কি অবস্থা তোমার? অসুখ কমেছে? রাফিয়া মাথা তুলে তাকিয়ে বলল, হ্যাঁ কমেছে, তুমি মুখ ধো গিয়ে, এখানে ছাই উঠছে দেখছো না? সে এগিয়ে গিয়ে কপালের দিকে হাত বাড়িয়ে বলল, কথা শুনে তো পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না। দেখি তো জ্বর কমলো কিনা। সে কপালে হাত দিয়ে দেখে বলল, হ্যাঁ অনেকটাই কমেছে। আচ্ছা এবার সরেন, ছাই উঠছে। মাহিন ব্রাশ করতে করতে চাপা গলে চলে গেল। রান্নাঘরে মিনারা বেগমের কথা শোনা যাচ্ছে। এই হতচ্ছাড়ি, তুই ঘুম থাইকা উঠে এখানে চলে আইলি কেন? কইছি না সব কাজ কাম আমি করতে পারি, তুই অসুখ নিয়ে আইলি কেন? রাফিয়া জবাব দেয়, খালা ছাই তুলে দিচ্ছি তোমারে, আর আমি রুটি বানাবো, তুমি তাওয়ায় দেবে। আমি একাই পারবো, তুই যা রান্নাঘর থাইকা। দেখো চেহারার অবস্থা কি হইছে। আচ্ছা যদি ছাই তুলে দিচ্ছি। মাহিন কুলি করে হাত মুখ ধুয়ে এসে বলল,
মা, লিপিকে নিয়ে জয়তুন ফুপুর বাড়ি যাব। সিএনজিকে বলেছি 10টায় আসতে। মিনারা বেগম কোনো জবাব দিলেন না। রাফিয়া বালতি হাতে নিয়ে বাইরে যেতে যেতে বলল, তাইলে ডাইরেক্ট ভাত রেখে দেই, আস্তে আস্তে গোসল করে রেডি হয়ে নাও। মাহিন আচ্ছা বলে চলে গেল রুমে। লিপি এখনও ঘুমোচ্ছে। সে মাথায় হাত রেখে ডাকে কয়েকবার। লিপি চোখ মেলে তাকায়। উঠো, 10টায় সিএনজি আসবে, এখন 8টা হয়ে যাচ্ছে। লিপি বিছানায় উঠে বসে বলল, তাহলে গোসল করে নি। দাঁত ব্রাশ করতে করতে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যাও, একেবারে গোসল করে বের হবে। তুমি করবে না? আগে তুমি করে এসে রেডি হও। লিপি উঠে ওড়না মাথায় দিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে কাপড় চোপড় সহ বাথরুমে চলে যায়। ওর গোসলের পর মাহিন ঢুকে। এর ভেতরে লিপি ধীরে ধীরে শাড়ি পরে রেডি হয়ে গেল। রাফিয়া দুজনকে ডেকে খাবার দেয়। 10টার পর সিএনজি এলো বাড়ির রাস্তায়। মাসুক মিয়া তাদের ব্যাগ নিয়ে বের হলেন। রাফিয়া পিছু পিছু উঠানের মাথায় গেল। মাসুক মিয়া সিএনজিতে ব্যাগ রাখলেন। লিপিকে পর্দা সরিয়ে উঠতে সাহায্য করছে মাহিন। রাফিয়া তাকিয়ে আছে। মাহিনকে বড় সুন্দর লাগছে। একটা ফুলহাতা ব্লু গেঞ্জির সঙ্গে জিন্স প্যান্ট, যেন কয়েক বছর বয়স কমে গেছে তার। সিএনজি ছেড়ে দিয়েছে। রাফিয়া তবুও দাঁড়িয়ে থাকে যতক্ষণ দেখা যায়। মাসুক মিয়া বারান্দায় ঢুকতে ঢুকতে বললেন, চলে আসো মা। রাফিয়া ঝাপসা চোখে পিছু ফিরে তাকায়। মাথা ঝিমঝিম করছে। আসছি আব্বা। রাফিয়া চলে এলো বারান্দায়। মাসুক মিয়া বেঞ্চে বসে আছেন। আব্বা গোসল করে নিন আপনি, আমি ভাত দিচ্ছি। করবো মা, তুমি বসো মা এখানে। রাফিয়া ইতি উতি করে মাসুক মিয়ার পাশে বসে। তিনি মাথায় হাত রেখে বললেন, অসুখ কমেছে মা? হ্যাঁ আব্বা। মন খারাপ করো না মা, সংসারের কত কিছু মানিয়ে চলতে হয়। আমাদের দোয়া আছে মা, দেখবে তোমরা সুখী হবে। হ্যাঁ আব্বা। কত মানুষই বউ রেখে একটা দুইটা না 7-8টা বিয়ে করে না। মতিনকে চেনো তো, আমাদের গ্রামের, ওই যে বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙে। ওর 3টে স্ত্রী, খাবার নাই ঘরে, কিন্তু যেখানে যায় বিয়ে করে। এখন 3টা একসঙ্গে সংসার করছে, কেউ উল্টাপাল্টা করলেই মার দেয়। কথাটি বলে তিনি হেসে উঠলেন। তারপর আবার গম্ভীর হয়ে বললেন, কিন্তু মাহিনকে তো আমরা করিয়েছি দরকারে মা, সেও শখ করে বিয়ে করেনি। একটা বাচ্চা দরকার না বলো? অনেকে কয় দত্তক। দত্তক কি নিজের সন্তান হইল? নিজের রক্তের সন্তান হইল? আসল সন্তান? জি আব্বা। বুঝি মা, তোমার কষ্ট হয়, তোমার মা বাবাও খুশি না। তুমি কষ্ট বলে যাইও মা, আমি দোয়া করব তোমার জন্য। হ্যাঁ আব্বা। যাও মা, আর ওষুধ খাইও ঠিক মতো। মুখ এমন শুকিয়ে গেছে কেন? একদিন তোমার বাপ মায়ের কাছে যাব মা, গিয়ে পিঠ এগিয়ে দিয়ে বলবো তাদের যত ইচ্ছা আমারে মারুক, ভুল একটা করে ফেলেছি, এখন ক্ষমা চাই। রাফিয়া আচ্ছা আব্বা বলে উঠে চলে যায়। লিপি আর মাহিন শ্রীমঙ্গল থেকে ফিরে এলো 3 দিন পর। মাত্র 3 দিন। বেলা 2টা। মাসুক মিয়া বাইরে। মিনারা বেগম গোসল করে খেয়ে নামাজ পড়ে ঘুমাচ্ছেন। রাফিয়া নিজের রুমের জানালা খুলে বাইরে তাকিয়ে আছে। এদিকটাই জঙ্গল। আজকাল রাতে বড় বেশি শিয়াল ডাকে। কেমন করুণ সুরে ডাক। রাফিয়ার বড় ভয় লাগে। ভীষণ একা আর অসহায় লাগে। সিএনজির ডাক শুনে সে বারান্দায় আসে। মাহিনরা এসেছে হয়তো। খানিক পর দেখে ব্যাকপ্যাক নিয়ে উঠানে এলো মাহিন। রাফিয়া এগিয়ে গেল। দাও আমার কাছে। লিপি কোথায়? মাহিন কেমন অদ্ভুতভাবে তাকায় রাফিয়ার দিকে। কি হলো? তোমার এই অবস্থা কি 3 দিনে? লিপি সিএনজিতে আছে, এগুলো নাও, আসছি। রাফিয়া ব্যাগ দুটো নিয়ে বারান্দায় এনে রাখে। লিপিকে নিয়ে উঠানে এলো মাহিন। দুজনকে কি সুন্দর লাগছে। লিপিরও রূপ যৌবন যেন বানের জলের মতো এসে ধরা দিচ্ছে দেহে। বিয়ের এই কয়দিনে কি অসীম পরিবর্তন দুজনের চেহারায়। মাহিনের মাঝে একটা তারুণের ভাব। লিপি নতুন শাড়ি পরেছে। সে কুচি ধরে হাঁটছে। আঁচল আটকে গেল উঠানের মাথার বেগুন গাছটায়। মাহিন ব্যস্ত হয়ে সেটা ছাড়িয়ে দেয়। লিপি ফিক করে হাসে। রাফিয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে তাদের দেখছে। লিপি এসেই তাকে আপু বলে জড়িয়ে ধরল। তারপর কপালে হাত দিয়ে বলল, জ্বর কমেছে আপু? হ্যাঁ আমি ঠিক আছি। জয়তুন ফুপুরা কেমন আছে? ওরা ভালো আছে, কিন্তু আপু তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালি পড়েছে, মুখটা কেমন শুকিয়ে গেছে।
আরে এগুলো কিছু না, অসুখ ছিলাম তো তাই। বুঝেছি, জ্বরে রুচি চলে যায় খাওয়ার, আর খাওয়া দাওয়া ঠিক মতো করো না আপু, তাই না? হ্যাঁ চলো ভেতরে। লিপি নিজের রুমে চলে গেল। মাহিন ফ্যান ছেড়ে বিছানায় বসে আছে। লিপির সঙ্গে রাফিয়াও যায়। মাহিন তার দিকে তাকিয়ে বলল, তোমার অসুখ কমছে? এত শুকিয়ে গেছো যে? ওই তো অসুখে ছিলাম যে, তাই হয়তো। আচ্ছা তোমার জন্য জল আনি? হ্যাঁ আনো। রাফিয়া মগ নিয়ে গেল চাপাকলে। চাপাতে চাপাতে ঠান্ডা পানি নিয়ে এলো সে। গ্লাস ধুয়ে পানি ঢেলে এগিয়ে দিল। মাহিন এক চুমুকে জল খেয়ে গ্লাস এগিয়ে দিয়ে বলল, বসো। আর তোমার জন্য কাপড় এনেছি লিপি, ওর ব্যাগটা দাও। লিপি ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, দেখো আপু, পছন্দ হয় কিনা। আমারটাও দেখো, যেটা পছন্দ হয় সেটাই নাও। আরে যে কোনো একটা দিয়ে দাও আমাকে, এখন তোমার এগুলো দরকার। আর এই যে আপু আমাকে মোবাইল কিনে দিয়েছে। বাহ ভালো তো, ঠিক আছে। রাফিয়া একটা ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলল, আচ্ছা তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিচ্ছি। লিপি গেল বাথরুমে। মাহিন চলে গেল চাপাকলে। রাফিয়া টেবিলে খাবার দিল। দুজন ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। মাসুক মিয়া এসে ঢুকলেন তখন। তোমরা কখন এলে? এই তো একটু আগে। তিনি একটা চেয়ার টেনে বসলেন। জমিগুলো কি করবা? চুক্তিতে দিবা নাকি রফিক আলী কি? মাহিন প্লেটে ভাত নিতে নিতে বলল,